সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, যশোর জেলা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি লক্ষণ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক বাংলা। আজকের এই করোনা দুর্যোগকালীন শ্রেণী শিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় যশোর জেলা স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক এর পৃষ্ঠপোষকতায় আমাদের এই শ্রেণী কার্যক্রম তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা এই মুহূর্তে তোমাদের দ্বার প্রান্তে। আশা করছি আমাদের এই শ্রেণী শেখানো কার্যক্রমটা সফল হবে। আর তার সফলতার জন্য প্রয়োজন সেটা আমার শিক্ষার্থীর, প্রাণপ্রিয় শিক্ষার্থীর পৃষ্ঠপোষকতা, সহযোগিতা ও একাগ্রতা। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বিষয়ে আলোচনা করতে আসব। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি কথা বলবো, মানুষে বলে, অনেক সময় বলে দেখবা, যতক্ষণ শ্বাস ততক্ষণ, তারপরে শূন্যস্থানটা কি দিয়ে পূরণ হবে তোমরা বলতে পারবা। নিশ্চয়ই মনে পড়ছে কি? আশ। আচ্ছা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আবার বলে কি, এর আগে আমরা শুনেছি প্রায়, বলে দেশ বাঁচে ভালোবাসায় আর মানুষ বাঁচে, অর্থে এসে গেছে নিশ্চয়ই আশায়। হ্যাঁ, এটাই আমি বলছি, দেশ বাঁচে ভালোবাসায়, মানুষ বাঁচে আশায়। আবার তোমরা দেখবে এরকম আমরা বলছি মানুষের প্রেরণার পথে, মানুষের চলার পথে প্রেরণার শক্তি হিসেবে কি থাকে, সেটাও দেখবে একটা উত্তর এসে আছে, কি থাকে? আশা। ঠিক তাই। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে আশা কবিতাটি। আমি বলছি আশা কবিতা। কবিতার নাম প্লিজ খেয়াল করো, আশা। লিখেছেন সিকান্দার আবু জাফর, কবি সিকান্দার, বানানটা দেখো, সিকান্দার আবু জাফর। তো যাই হোক, আমরা দেখলাম কবিতাটির নাম বলেছি আশা। তো আশা সংক্রান্ত কিছুই বলতে হয় আমাদের। কেন এই আশা কবিতা? তারপর আমরা কবি প্রসঙ্গে সংক্ষিপ্ত পরিচয় যাব। আসলে দেখো, আমরা বলেছি মানুষের যে কোনো কর্মপ্রেরণার উৎস থাকে আশা। আশাটা এটা অবস্তুগত এবং আমরা বলবো এটা অদৃশ্য। তার সত্ত্বেও এটা কেমন, যেমনভাবে আমি বলছি, মানুষের শরীরের ভিতরে রক্ত থাকলে সেই রক্তের সঞ্জীবনী ধারাটার মধ্য দিয়ে মানুষের বাইরের শক্তির প্রকাশ ঘটে। হ্যাঁ, আমি আবার বলছি, রক্তের ধারার গতিশীলতার কারণে মানুষের বাইরের শক্তির ধারাটা আসে। ঠিক তেমনিভাবে মানুষের জীবনেও কিন্তু আশা তার কর্মময় পথকে এগিয়ে নিয়ে চলে যায়। তাহলে ওটাও একটা শক্তির মতো। কিন্তু একটা জিনিস আছে, আমরা এখন একটু বলতে হয় যে আশা করতে হবে, কিন্তু কখনো কখনো কিছু আশা দুরাশা হয়ে যায়। কিছু আশা, অর্থাৎ আশা আমরা বলেছি সমৃদ্ধির স্বপ্ন, আশা বলছি জীবনকে শ্রেষ্ঠত্বের পথে নিয়ে যাওয়ার স্বপ্ন, ইত্যাদি ইত্যাদি। আবার আশা এমন আছে প্রাপ্তির, আবার রয়েছে আশা ভোগের, আবার রয়েছে আশা বিলাসের, আশা রয়েছে অসীম আশা। পৃথিবীতে তোমরা অর্থনীতিতেও জানো, বলে সীমাহীন অভাব, সীমিত সম্পদ। তো এই ক্ষেত্রে এই সীমাহীন অভাব বোধ, তীব্র আকাঙ্ক্ষা বা আশা সেই পথে করতে পারে। তো যাক, আমরা এখন একটু দেখে আসি, এই কবি প্রসঙ্গে বলে আসি। তো পৃথিবীর সব মানুষের আশা আছে। তো সেই আশা কবিতা নিয়ে যে রচনা করেছেন সিকান্দার কবি আবু জাফর, তার সম্বন্ধে দুই একটি কথা অন্তত আমরা দেখে আসি কি করেন তিনি। তো আমরা তার ঐতিহ্যের জন্ম মৃত্যু আমরা জানি 1919 সালের 21শে মার্চ আমরা জানি। এখানে আমরা একটু মুছে দিলাম, এটা জন্মটা বললাম যে
একটু এরকম লিখে নিই। মনে করো আমি কোনো ছবি আঁকাতে পারি না, দুই একটা কর্মময় জীবন যার তার জীবনকে বিকশিত করেছিল, সেই জীবনের বিকশিত এটা সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর। তার কর্মময় জীবনের অনেক কিছু আমরা দেখেছি। জন্ম মৃত্যুর ঝরাটা আমরা এইভাবে বলবো না, আগে আমরা দেখে আসি। তিনি স্বাধীনতাকামী মানুষের পক্ষে ছিলেন। 6 দফা ভাষা আন্দোলনের ক্ষেত্রে তার অবদান ছিল। পেশাগত ক্ষেত্রে দেখে আছে, আমরা দেখেছি সাংবাদিকতা ছিল। সাংবাদিকতা এক কথা দেখেছি, পেশাগত ক্ষেত্রে ছিলেন, সাংবাদিকতা ছিল তার ভেতরে। আবার আমি বলবো একজন সাংস্কৃতিক কর্মী ছিলেন। সাংস্কৃতিক কর্মী ছিলেন। 6 দফা ও ভাষা আন্দোলনের ক্ষেত্রে, স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক, অর্থাৎ যেখানে তার দেখেছি আমাদের সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবে। মুক্তিযুদ্ধে তার এই সঙ্গীত ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। আমরা সাহসী জননী কবিতায় আমরা পড়েছিলাম যে কবিতার হাতে রাইফেল, কবিতার হাতে রাইফেল। ঠিক সে কবিতাকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছিল। ঠিক তেমনিভাবে তার সেরকম একটা অনুপ্রেরণা দেয় একটি সঙ্গীত হলো আমাদের সংগ্রাম চলবে। আমরা বলছি 6 দফা ও মুক্তি সংগ্রামের পৃষ্ঠপোষক। এতে বলছি 6 দফা ও মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক, ওর অনুপ্রেরণা সঞ্চারকারী। আমি সব লিখছি না। আচ্ছা, এরপরে আমরা তার জীবনের ক্ষেত্রে দেখেছি যে বিশেষ বৈশিষ্ট্যে মেহনতি মানুষের প্রতি তার মমত্ব দেখেছি, এবং কর্মজীবনে তিনি আরো অনেক কিছু করেছেন। আমরা সেটা দেখে আসি যে উনি কখনো একনিষ্ঠ সাংস্কৃতিক কর্মী, কখনো আবার জাতিকে তিনি সমৃদ্ধ করেছেন। তো সমৃদ্ধ করেছেন সাহিত্যকর্ম দিয়ে। তো এখানে যেটা বলছিলাম, আমরা এই যে 6 দফার মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক বলে সংস্কৃতি কর্মী যখন বলেছি, তখন আসলে তিনি গণসঙ্গীত রচনা করেছেন। গণসঙ্গীতের ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রেখেছেন। সার্বিক পর্যায়ে তার শ্রেষ্ঠত্বকে দেখেছি। আমরা ঝরে যাওয়া একটি পাপড়ি থেকে নিই। এটা হলো তার পাপড়ি বিকশিত রূপটাকে আমরা বলি 1900। এতক্ষণ দেখলাম তার অবদান। এবার আমরা জন্ম মৃত্যুটা দেখে নিই। জন্ম মৃত্যুটা বলেছি 1900, এটা আমরা বুঝিয়ে দিলাম। জন্ম মৃত্যুটা একটু জেনে নিই আমরা। 1919 সালের 19 মার্চ। 19 সালের 19 মার্চ তার জন্ম। 19 মার্চ জন্ম, আর তার মৃত্যু হয় আমাদের শোকাবহ একটি মাসে। আজকে যে মাসটায় আমরা বসে আছি, 1975 সালের 5ই আগস্ট। 5ই আগস্ট দেখো, খুব শোকের একটি মাসের সাথে তার জন্ম মৃত্যুটা আমরা মনে রাখতে পারি। তাহলে 1919 সালের 19 মার্চ, 1900 তারিখটা কোনো সমস্যা নেই। 1919 সাল 19 মার্চ। বঙ্গবন্ধুর জন্ম ছিল দেখো 17ই মার্চ। সেই একই মার্চে তার জন্মটা আমরা দেখেছি। আবার বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল 1975 সালের 15ই আগস্ট। সেখানে 15 থেকে আমরা বলছি 5ই আগস্ট, ওই একই মাসে মৃত্যুবরণ করেছিলেন স্বাধীনতার মহানায়ক, জাতির জনক শেখ
মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে শাহাদাত হয়েছিল যে বছরে, সেই বছরে আমরা দেখেছি যারা নির্মম নিষ্ঠুরতার শিকার হয়েছিল বাঙালি। ঠিক তেমনিভাবে একজন সমৃদ্ধ, একজন বিকশিত কবি আমাদের মাঝ থেকে ঝরে গেছিলেন। তো যাই হোক, এখন আমরা এই কবিতাটা পড়তে এসেছি কেন, কোন উদ্দেশ্যে এসেছি, সেটা একটু দেখার বিষয়। আসলে দেখো, পৃথিবীতে মানুষ জীবনের সংজ্ঞায়ন বিচিত্রভাবে করে, বিচিত্রভাবে বিচিত্র ক্ষেত্রে তাদের সুখের সন্ধান করে। অনেকে মনে করে ধন সম্পদ প্রাচুর্যের মধ্যেই বোধহয় সুখ, কেউ কেউ মনে করে ভোগবিলাসিতার মধ্যেই বোধহয় জীবনের প্রকৃত সুখ, কেউ কেউ মনে করে মানুষের কল্যাণে জীবনের প্রকৃত সুখ। জীবনকে সুন্দর করা, মহৎ করে নিজেকে বিলিয়ে দিতে পারলে বোধই জীবনের সার্থকতা। তো এরকম অনেক কিছু বিষয় নিয়ে বিচিত্র মানুষের ধারণা রয়েছে। তো আমাদের এই কবিতা থেকে যেটা আমাদের অর্জনের বিষয়, সেটা হলো জীবনের শ্রেষ্ঠত্ব, মানব জীবনের শ্রেষ্ঠত্ব কি সেটা বলতে পারা, বলতে পারা। তা মানব জীবনের শ্রেষ্ঠত্বকে বলতে পারা, অর্থাৎ মানব জীবনের সার্থকতা বা শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্বকে ব্যাখ্যা করা। আবার বলতে পারি, জীবনকে সার্থক করার জন্য পাথেয় জীবনকে শ্রেষ্ঠত্বকে পরিণত করা। মানব জীবনকে সার্থক করে নেওয়ার জন্য কি প্রয়োজন, মানব জীবনকে সার্থক করে নেওয়ার জন্য কোনটি প্রয়োজন, সেই প্রয়োজনবোধটা উপলব্ধি করা। এবং সব থেকে আর একটা বড় কথা হলো, মানুষের জীবনে সুখ যে একটি আপেক্ষিক বিষয়, সেই আপেক্ষিক বিষয়টাকে উপলব্ধি করতে পারা, উপলব্ধি করে সেইভাবে জীবন গড়ে তুলবে। আমি আবার বলছি, সুখ আপেক্ষিক বিষয়, সুতরাং মানুষের প্রাপ্তি আকাঙ্ক্ষাকে সীমিত রেখে কিভাবে সুখী হতে হয় সেটা বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারবে। এই প্রয়োগিক ক্ষেত্র নিয়েই কিন্তু আমাদের এই কবিতাটি। সুতরাং কবিতাটি লেখা কোন সময় বা কোন প্রেক্ষাপটে খেয়াল করতে হবে। আসলে মানুষ অনেকখানি হয়ে উঠেছে যান্ত্রিক, মানুষ সংঘাতে সহিংসতায় পূর্ণ হয়ে উঠেছে। মানুষ যখন মানবিকতাকে তুচ্ছ করে জীবনের শ্রেষ্ঠ সম্পদ করে নিয়েছে ধন সম্পদ প্রাচুর্য অর্থ প্রতিপত্তি, ঠিক তখন এই কবিতাটি লেখা। আমরা বলছি, মানুষ যখন স্বার্থ সংকীর্ণতায় মগ্ন হয়ে জাতিগত সামাজিক পারিবারিক অহংকারে মত্ত, মানুষ যখন প্রাপ্তির আকাঙ্ক্ষাকে সুতীব্র করে নিজে তীব্র অভাববোধে জর্জরিত, যখন প্রাচুর্যের ভেতরে অবস্থান করেও অশান্তিতে রত, ঠিক সেই জীবনের প্রেক্ষাপটেই কবিতাটি রচিত। আবার একটি প্রশান্ত জীবনের কথা বলা হয়েছে, যেখানে প্রান্তিক জীবনের ছবিকে তুলে ধরা হচ্ছে, যে প্রান্তিক জীবনে রয়েছে শান্তি, যে প্রান্তিক জীবনে ধন সম্পদ প্রাচুর্য নেই, কিন্তু একটি মনোবৃত্তীয় বা মনস্তাত্ত্বিক প্রশান্তি রয়েছে, সেই প্রশান্তি যেন শান্তিবোধ। কিছু কিছু মানুষ সেটা চেয়েছে, যে মনে হয়েছে কখনো কখনো ইট কাঠ কংক্রিটের যান্ত্রিক জীবন থেকে একটু সুখের সন্ধানে ছুটে ফেরা, একটি শান্তিকে খুঁজে পাওয়া, একটি সমৃদ্ধ জীবনের পথে চলে যাওয়া। তাই এই কবিতার একটি স্বপ্ন হলো, সেই স্বপ্নটা হলো একটি মানবিক পৃথিবীর স্বপ্ন। আমি আরেকবার বলছি, এই কবিতাটির স্বপ্ন হলো একটি মানবিক পৃথিবীর স্বপ্ন। এই কবিতাটির একটি জগৎ প্রত্যাশা করেছে, সেটা হলো মনুষ্যত্বের জগৎ। এই কবিতায় একটি ধন বা সম্পদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে, সেটা হলো মানবিকতা বা মনুষ্যত্ব, সেটা হবে শ্রেষ্ঠত্ব ধন। অর্থাৎ সম্পদ প্রাচুর্য শুধু ভোগের নয়, শুধু ভোগের মধ্য দিয়ে জীবনের সুখ প্রাপ্তি নয়, মানুষের কল্যাণের মধ্যে মানব জীবনের সার্থকতা, মানুষের উপকারের মধ্য দিয়েই মানব জীবনের মাহাত্ম্য, মানুষের জীবন দর্শন ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ, সেই সত্যকে ব্যক্ত করা। তো যা হোক, আমরা সেটা দেখতে আসছি। এর আগে আমরা অন্যত্র পড়েছি, আপনারে লয়ে বিব্রত রহিতে আসনায় কেউ আপনি পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কবিতাটা একটু পড়ে নিই।
তোমরা বইয়ের সাথে আমার সাথে সাথে পড়ে নেবে। আশা সিকান্দার আবু জাফর। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। সারাদিনের পরিশ্রমেও পায় না খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, তবু যাদের মনে নেই দুরাশার গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো, প্রতিবেশীর আঁধার ঘরে জ্বালতে পারে আলো। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। এখানে এমন দুরূহ শব্দ তেমন নেই, খুব সাধারণ শব্দ চয়ন করে কবি কবিতাটি লিখেছেন। তো আমাদের শুধু ফর্মালিটিজের জন্য নবম দশমে এরকম কোনো শব্দ নেই। গভীর নিশুত রাত, গভীর রাতে। তো আমি এখন এই কবিতা সম্বন্ধে দু একটি কথা বলতে আসব। খেয়াল করো, প্রথম কথায় বলেছে আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। আসলে দেখো, বিছানার তলে নরম বিছানা আরাম, বাড়িতে এসি ভরা আরাম, কিন্তু শরীরে ভরা বেআরাম। তখন মানুষের কি শান্তির ঘুম আসবে? আসবে না। এই যে তাহলে কিসে ভুগছেন তিনি? অসুখে ভুগছেন। সুখহীন অসুখ, আর শরীরের রোগ ব্যাধি সেটাও হলো অসুখ। তাহলে সুখী মানুষেরাই প্রশান্তির ঘুমে রত হতে পারে। সুখী মানুষেরাই প্রশান্তির ঘুমে রত হতে পারে। ঠিক সেটাই আমরা দেখছি এখানে। সেই জগতে ফিরে যেতে চাইছেন। তাহলে কোন জগতের কথায় তিনি আছেন? আশা কি সেই জগতে ফিরে যাওয়া। তাহলে এখানে কোন জগতে আছেন? তাহলে আমরা বলছি স্বার্থমগ্ন পৃথিবীতে, যেখানে স্বার্থ সংকীর্ণতার মধ্যে মানুষের জীবন সাধনা, যেখানে জীবনের হিসাব অর্থমূল্যে নিরূপিত হয়, মানবিক মূল্যে নয়। যেখানে পড়ে মানুষের কল্যাণে মানুষ লাগতে পারে না, বরং সে বিত্ত বৈভবের চিন্তায় কাতর। আর যত বেশি চিন্তা, যত বেশি দুর্ভাবনা, তত বেশি রোগ শোকে জর্জরিত। রোগ শোকে জর্জরিত যখন মানুষ হয়, তখন অতৃপ্ততা দহনে পুড়তে থাকে। তারা আবার বলছে যত মানুষের কামনা বাসনা তথা চাহিদাকে সীমাবদ্ধতার ভিতরে যদি রাখা না যায়, তখন মানুষ কি হয়? তীব্র আকাঙ্ক্ষায় জ্বলে অপ্রাপ্তির দহনে জর্জরিত হয়, পুড়ে অঙ্গার হয়ে যায়। যেমনভাবে দেখো, আমরা জীবন সঙ্গীত কবিতায় পড়েছি, জীবনের উদ্দেশ্যতা নয়। কি নয় জীবনের উদ্দেশ্য? ভোগ বিলাস কামনা বাসনা। ভোগ বিলাস কামনা বাসনার মধ্যে যে শুধু জীবন, সেটা কিন্তু জীবন নয়। আবার তোমরা পড়েছ শিক্ষা ও মনুষ্যত্বে, সেখানে বলেছে অর্থ সাধনায় জীবন সাধনা নয়। অর্থ সাধনায় জীবন সাধনা নয়। ঠিক সেই সত্য বাস্তবায়িত, সেই সত্যের কথা আমরা এখানে দেখছি, আশা কবিতাতে দেখছি। কবি সেই জগতে হারিয়ে যেতে চাচ্ছে, অর্থাৎ কোথায় শান্তির জগৎ, সেই মানবিক পৃথিবী, যেখানে মানুষের কল্যাণে লাগতে পারে, যেখানে মানুষ একজনের কষ্টে আরেকজন ঝাঁপিয়ে পড়ে, যেখানে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত নয়, যেখানে মানুষের ভিতরে অতি বেশি লোভ আকাঙ্ক্ষা নেই, যেখানে মানুষের অতৃপ্ততা দহন নেই, সেখানে সেই প্রশান্তির জগতে যেখানে দীনতা আছে কিন্তু মানবিক ঔদার্যের কারণে, দীনতা আছে কিন্তু মানবিক ঔদার্যের কারণে সেই দীনতা তুচ্ছ হয়ে যায়। সেই তুচ্ছতার ভেতরেও সেই অল্প নিয়ে যেখানে মানুষ খুশি থাকে, সেই মানুষের ভেতরে তিনি জীবন গড়ে তুলতে চান। সেখানে সেই একটি শান্তির সুবাতাস ফিরে নিতে চান। কিছুক্ষণ আগে বলেছিলাম ইটকাট কংক্রিটের যে নাগরিক জীবনে দহন থেকে মুক্ত হয়ে অনেকেই মানবিক পৃথিবীর স্বপ্ন দেখে। ঠিক সেই সত্যটাই কিন্তু এখানে দেখেছি।